এটা আমি করে থাকি। যখন আমি একজনকে প্রেসক্রিপশন দেওয়ার পরে যাকে স্টোন যখন দিই, তাহলে একটা অফিসিয়ালি আমাদের বিল জেনারেট করতে হয়। সেই বিলেতে আমি মেনশন করে দিই যে এটা এই মাইন্ডসের রুবি। আপনারা যারা প্রোগ্রাম দেখছেন তারা যা যা যেখান থেকে স্টোন কিনুন না কেন, দেখুন তো সেখানে মাইন্ডসটা মেনশন করা আছে নাকি, না কিছু লেখা আছে ন্যাচারাল পার্ল, ন্যাচারাল রুবি, ন্যাচারাল ইউরো সাফায়ার, এই কথাগুলো লেখা আছে। স্যার মানে প্রাকৃতিক। একটু মাঝে জানতে চাইছি যে এই যে মাইন্ডসের কথা বলছেন আপনি, মেনশন করে দেন, খুব ভালো কথা। মানে সেটা সচরাচর সত্যিই তো আমরা যে কোনো টেস্টিং রিপোর্টে এটা ওইভাবে আসে না, কিন্তু এই যে মাইন্ডসকে আমরা ইম্পর্টেন্স কতটা দেব এবং কেন দেব এই জানাটাও জরুরি। এটা একদমই দরকার, খুব বেশি। কারণ আমরা তো, আমি বিভিন্ন সব প্রোগ্রামেতে আমি কেমিক্যাল কম্পোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। বিভিন্ন গ্রুপ আছে আমরা ক্যাটাগরাইজ করতে পারি স্টোনেতে। কোনোটা কোরান্ডাম গ্রুপ, কোনোটা কার্বনেট গ্রুপ, ক্যালসিয়াম কার্বনেট যেটা আমরা বলি পলাতে থাকে বা মুক্ত হয়ে থাকে। Al2O3 আমরা জানি পোগরাজে থাকে, রুবিতেও থাকে। এছাড়া ধরুন রুবি, সেই রুবির আবার বিভিন্ন মাইন্ডস আছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী দেখা যায় সারা পৃথিবীতে বিশেষ কিছু জায়গাতে তার মাইন্ডসেট, তার কেমিক্যাল কম্পোজিশনগুলো এত সুন্দরভাবে বন্ডিং করে, তার যে কালার এফেক্ট, তার যে ভাইব্রেশন, সেটা অনেক বেস্ট হয়। প্রতিদিনই তো দেখা হচ্ছে, এক একদিন এক এক রকম বিষয়বস্তু নিয়ে আলোচনা, কিন্তু একেবারে তথ্য সমৃদ্ধ আলোচনা। আজকে এই ধরুন সমসাময়িক একটা বিষয় নিয়ে কথা বলি। না, বিষয়টা সমসাময়িক নয়। ধরুন এই গরমের সময় আমটা ভীষণ যে যার মতো প্রিয়। তো আম বাজারে কিনতে গেলেন, বিক্রেতা আপনাকে দিয়েও দিলেন, কিন্তু বিক্রেতা বলে দিলেন না, আপনি চেনেন না। বিক্রেতা আপনাকে বলেও দিলেন না যে এটা কোন ক্যাটাগরির আম, মানে হিমসাগর আম না ল্যাংড়া আম না, এই যে বিভিন্ন রকমের, মানে আমটা গাছ থেকে পেড়ে আনা হাতে তুলে দেওয়া হচ্ছে, এইটুকুই আপনি জানেন। সেই আমটা খেতে সুমিষ্ট হবে কি না এটা কিন্তু আপনিও জানেন না। কিন্তু যদি ক্যাটাগরিটা জানতেন তাহলে আপনি অ্যাসিওর থাকতেন যে এই ক্যাটাগরির আমটা সুমিষ্ট হয়, এই ক্যাটাগরির আমটা খুব সুস্বাদু সুগন্ধদায়ক হয়। না, মজা করে কোনোটাই বলছি না, রিলেটেড কথা। একটা প্রতিকারের ওপরে যখন গ্যারান্টি দেওয়া যায়, সেখানে একটা দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে যে ক্রেতাকে কোনোভাবে না ঠকানো, তাকে প্রকৃত বিষয়টা বুঝিয়ে দেওয়া এবং প্রকৃতভাবে তিনি যাতে ফলপ্রসূ হন সেই দিকটায় মাথায় রাখা। সেটাই কিন্তু ভীষণ রকমভাবে করে থাকেন। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না, প্রফেসর ডক্টর বাসু তিনি যখন অ্যাস্ট্রোলজি নিয়ে যে কাজ করেন, তার যে রেমেডিটা, এইভাবেই তিনি গ্যারান্টি শব্দটা দিতে পারেন। কিসের ভিত্তিতে, কেন দেন, এই সমস্ত কিছু আজকে যুক্তিসঙ্গতভাবে সন্ধান করব। শুধু আইএসওর মতো প্রতিষ্ঠান তাকে কেন সার্টিফাই করেছে এটা সামান্যতম হলে জানছি, কিন্তু আর গভীরে যেতে হবে। তো এই অনুষ্ঠান তো সেই গভীরে ঢোকারই অনুষ্ঠান। আসুন সকলে মিলে তাকে ওয়েলকাম জানাই, তারপরে সন্ধান করি। আমাদের প্রিয় স্যারকে সকলে মিলে বরণ করে নিই। প্রফেসর ডক্টর বাসু, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। প্রতিকার নিয়ে এর আগেও আলোচনা করেছি বিভিন্ন এপিসোডে। আজকের আলোচনাটা করব একটু অন্য একটা। দৈনন্দিন জীবনে আমি যে প্র্যাকটিস করছি প্রতিদিন, একটা কমন প্রবলেম ফেস করছি। আমি জেনারেলি বলে থাকি যে স্টোন যে আমি রেকমেন্ড করি, শুধুমাত্র কারুর যে স্টোনের নামটা মেনশন করি না। কারণ আমি যে ডিভিশনাল চার্টগুলো দেখি, এতগুলো চার্ট দেখে পরিষ্কার বোঝা যায় কোন জাতকের তার যে পোগরাজটা লাগবে, সেই পোগরাজের ধরনটা কি হবে। পোগরাজের ধরন বলতে অনেকগুলো যে ফিজিক্যাল প্যারামিটার থাকে যে কোনো স্টোনের, আমি ফর এক্সাম্পল পোগরাজ বলছি, যে কোনো স্টোনের যে 4-5টা প্যারামিটার থাকে আপনারা জানেন। স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হার্ডনেস, ট্রান্সপারেন্সি, কালার। তো সেই সব ক্ষেত্রে ডায়মন্ডের ক্ষেত্রে আরও দু একটা কাঠটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট প্যারামিটার। তো এই ক্ষেত্রে এগুলো ছাড়াও একজন যার ভালো ধারণা আছে স্টোন সম্বন্ধে এবং যার ভালো ধারণা আছে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে, তিনি কিন্তু বলতে পারবেন যে কি ধরনের স্টোন এবং কোন মাইন্ডসের স্টোন দরকার এই জাতকের। মাইন্ডসটাও মেনশন করা দরকার আছে।
ফর এক্সাম্পল আমি বৃশ্চিক লগ্ন একজন জাতকের দেখলাম, তার দশমপতি রবি, তার দেখলাম রবি আছে তুলাতে নিচস্থ হয়ে, এবং আরো অন্যান্য যে আমি 16খানা চার্ট দেখি তাতে দেখলাম যে রবির অবস্থা খুবই খারাপ, রবিকে স্ট্রেনথেন করা উচিত, তার পাওয়ার আপ করা উচিত। তাহলে আমি দেখব সেই চার্টের সাপেক্ষে আমি কি রুবি দেবো। শুধু রুবি লিখে দেবো 11টি, এর কোনো মানে হয় না। আমাকে স্পেসিফিক্যালি মেনশন করতে হবে যে রুবিটা কোথাকার রুবি হবে, রুবিটা মাদাগাস্কার বা আফ্রিকার নাকি বার্মেজ রুবি হতে হবে। এবং শুধু ন্যাচারাল রুবি লিখে দেওয়াটা কিন্তু কোনো রকম কোনো মানে হয় না, সেখান থেকে কোনো কোয়ালিটি বোঝা যায় না। আমি বৃহস্পতির পাওয়ার আপ করবো, তাহলে আমি কি ব্যাংককের ব্যাংককের ইয়েলো সাফায়ার দেবো, নাকি শিলংয়ের ইয়েলো সাফায়ার দেবো, পোগরাজ দেবো? মাইন্ডসের উপর ডিপেন্ড করে। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষে আমাদের কলকাতাতে কোথাও কোনো জায়গায় যে ল্যাব রিপোর্টে মাইন্ডসটা মেনশন করা হয় না। সব জায়গায় লেখা থাকবে রুবি কিনবেন, চুনি কিনবেন ন্যাচারাল রুবি, আপনি পোগরাজ কিনবেন ন্যাচারাল ইয়েলো সাফায়ার, আপনি নীলা কিনবেন ন্যাচারাল ব্লু সাফায়ার। কোথাও লেখা হবে না যে এটা বার্মিজ রুবি না ব্যাংকক রুবি। যেটা আমি করে থাকি, যখন আমি একজনকে প্রেসক্রিপশন দেওয়ার পরে যাকে যে স্টোন যখন দিই, তাহলে একটা অফিসিয়ালি আমাদের বিল জেনারেট করতে হয়। সেই বিলেতে আমি মেনশন করে দিই যে এটা এই মাইন্ডসের রুবি। আপনারা যারা প্রোগ্রাম দেখছেন তারা যা যেখান থেকে স্টোন কিনুন না কেন, দেখুন তো সেখানে মাইন্ডসটা মেনশন করা আছে নাকি, না কিছু লেখা আছে ন্যাচারাল পার্ল, ন্যাচারাল রুবি, ন্যাচারাল ইয়েলো সাফায়ার, এই কথাগুলো লেখা আছে। স্যার আপনাকে প্রাকৃতিক একটু মাঝে জানতে চাইছি যে এই যে মাইন্ডসের কথা বলছেন, আপনি মেনশন করে দেন, খুব ভালো কথা। মানে সেটা সচরাচর সত্যিই তো আমরা যে কোনো টেস্টিং রিপোর্টে এটা ওইভাবে আসে না, কিন্তু এই যে মাইন্ডসকে আমরা ইম্পর্টেন্স কতটা দেব এবং কেন দেব, এই জানাটাও জরুরি। এটা একদমই দরকার, খুব বেশি। কারণ আমি বিভিন্ন সব প্রোগ্রামেতে আমি কেমিক্যাল কম্পোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। বিভিন্ন গ্রুপ আছে, আমরা ক্যাটাগরাইজ করতে পারি স্টোনেতে। কোনোটা কোরান্ডাম গ্রুপ, কোনোটা কার্বনেট গ্রুপ, ক্যালসিয়াম কার্বনেট যেটা আমরা বলি পলাতে থাকে বা মুক্ত হয়ে থাকে। Al2O3 আমরা জানি পোগরাজে থাকে, রুবিতেও থাকে। এছাড়া ধরুন রুবি, সেই রুবির আবার বিভিন্ন মাইন্ডস আছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী দেখা যায় সারা পৃথিবীতে বিশেষ কিছু জায়গাতে তার মাইন্ডসেট, তার কেমিক্যাল কম্পোজিশন গুলো এত সুন্দরভাবে বন্ডিং করে, তার যে কালার এফেক্ট, তার যে ভাইব্রেশন, সেটা অনেক বেস্ট হয়। মানে একটা তাই আজকে ডায়মন্ড কোয়ালিটি বা প্রপার্টি গুলো এক একটা মাইন্ডস অনুযায়ী ডিপেন্ড করে, ভ্যারি করে। ইনফ্যাক্ট কতটা কমপ্লিটনেস সেখানে থাকবে, ভালো ভালো জিনিসগুলো সেখানে থাকবে কিনা, হ্যাঁ, এবং সেই অনুযায়ী দামটাও ডিফার করে। একটা কখনোই আমি ব্যাংককের যে পোগরাজ আর সিলোনিসের পোগরাজের এক দাম হতে পারে না। একটা বার্মিজ রুবি আর একটা আফ্রিকান রুবির দাম এক হতে পারে না। আমি এই বলছি না সবাইকে বার্মিজ রুবি নিতে হবে। যাকে আফ্রিকান লাগবে তাকে আফ্রিকান, যার একটু কম পাওয়ার লাগবে, রুবি লাগবে কম লাগবে, তাকে যে মাইন্ডসটা মেনশন করে দিতে হবে। স্টোন সম্বন্ধে এই আইডিয়াটা যদি না থাকে, অর্থাৎ অ্যাস্ট্রোলজি নিয়ে জ্ঞান লাভ করার সঙ্গে সঙ্গে স্টোন নিয়ে নাড়াঘাটা না করতে পারলে ঠিক হবে কি, আমি ডাক্তারি করতে বসেছি কিন্তু আমি কোনো ওষুধের নাম জানি না, আমি রোগ বলে দিলাম, পেশেন্টকে বলে দিলাম তুমি যেখান থেকে খুশি কিনে নাও। হ্যাঁ, এখন প্রবলেমটা হচ্ছে যে সেটা একটা অন্য ফিল্ড, এইখানে এই মাইন্ডসটা মেনশন করা হয় না। এবং আর একটা ইনফরমেশন আমরা দিয়ে রাখি, এই মাইন্ডসটা মেনশন কেউ করে না। ইনফ্যাক্ট কোথাও ল্যাবে হয় না, একমাত্র সারা ভারতবর্ষে দুটি সংস্থা আছে, IGI অ্যান্ড GIA পুনে, মুম্বাইতে এই IGI অ্যান্ড GIA এই দুটি সংস্থা আছে যারা কিনা এই মাইন্ডসটা মেনশন করে দেয়, তার জন্য কিছু পয়সা করি নেয়। স্যার আমাদের এখানে GSI টেস্টের ব্যবস্থাটা, GSI টেস্টেও কিন্তু মাইন্ডস মেনশন করা হয় না। যদি মাইন্ডস মেনশন করতে হয় তারা ওখানেই পাঠায়। কারণ এই যে দুটো সংস্থা বললাম, এটা শুধু ভারতবর্ষে না, এটা ভারতবর্ষে, ইন্ডিয়াতে আছে পুনেতে, সারা পৃথিবীব্যাপী এদের কিন্তু কর্মকাণ্ড, মানে এদের মান্যতা সারা পৃথিবী সব থেকে একদম ইন্টারন্যাশনাল রিকগনাইজড। এরা একেবারে মেনশন করে দেয় মাইন্ডসটা। তাই আমি যে স্টোনটা দিই, সেই স্টোনটা যে মেনশন করে দিই যে এটা এই রুবি হতে হবে, এবং আমি যে বিলটা দিই সেই বিলেও লেখা থাকে, সেই বিলটা নিয়ে যদি কারো সন্দেহ হয় তারা GIA বা IGI তে গিয়ে তারা টেস্ট করিয়ে দেখে নিতে পারে।
কেন বলছি আমি দৈনন্দিন জীবনে সমস্যাটা উপলব্ধি করছি? আমি একজনকে কদিন আগে দেখলাম, একজনকে আমি পোকরাজ দিয়েছি, সিলোনিস পোকরাজ। সে প্রায় 1 বছর আগে ভুলেও গেছি, আমাকে একদিন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার এখানে এলো, স্যার আমি কোনো কাজ পাচ্ছি না। আমি দেখলাম, কেন কাজ পাচ্ছ না? বললে স্যার আমি তো আপনি যা বলেছেন আমি পড়েছি। ঠিক আছে, আমাদের যে টুল থাকে, আমি আই গ্লাস নিয়ে স্টোনটা টেস্ট করে দেখলাম সেটা ব্যাংকক পোকরাজ 1 নম্বর, 2 নম্বর সেটা কালার ট্রিটেড। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, শুনলে অবাক হয়ে যাবেন, ব্যাংককে কোনো মাইন্সে নেই পোকরাজে, ওখানে কালার ট্রিটমেন্ট হয়। ব্যাংকক পোকরাজ বা ব্যাংককের রত্নটা বলা হচ্ছে কেন? হ্যাঁ, কারণ ওখানে কালার ট্রিটমেন্টটা হয়, ওখানে ট্রেডিংটা হয়। কালার ট্রিটমেন্ট মানে কালারটা আর্টিফিশিয়ালি কালার ইনডিউসড করে সেখানে কালারের গাঢ়ত্বটা বাড়ানো হয় যাতে বেশি দামে বিক্রি করা যায়। এর একটা কমার্শিয়াল দিক আছে। এই যে দিকগুলো না জানলে ক্রেতারা কিন্তু বারবার প্রতারিত হবেন, তখনই বলবেন স্টোনে কাজ হচ্ছে না। অরিজিনাল স্টোন যেটা একদম প্রেসক্রাইব, সেই স্টোন পড়লে 24 আওয়ার্সের মধ্যে কাজ শুরু করে। আমি বারবার এটা দিয়ে বলে থাকি। সেই ক্ষেত্রে এই যে কালার ট্রিটমেন্ট মানে অ্যাকচুয়ালি স্টোনটা বলছি না আমি সিনথেটিক, নকল স্টোনকে আমরা সিনথেটিক বলি টেকনিক্যালি, স্টোনটা অরিজিনাল স্টোন, কিন্তু মাইন্সটা আলাদা ডিফার করছে কিনা বা সেটাকে অরিজিনাল কালার আছে কিনা। যেহেতু কালারটা কম তাই সেখানে আর্টিফিশিয়ালি কালারিং করে সেটা বেশি দামে অনেক বিক্রি করে দেওয়া হয় অরিজিনাল কালার বলে। তো সেইখানে আমি বলবো যে এখানে মাইন্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কখনোই বার্মিজ রুবি কখনোই মাদাগাস্কার বা আফ্রিকান রুবির মতো কাজ করবে না। একটা বসরাই মুক্ত কখনোই, এখন বলা হচ্ছে ভেনেজুয়েলা বেস্ট, কারণ এখন বসরাই মুক্তের ডিমান্ড খুব বেশি পাওয়া যাচ্ছে না বলে তাই সেটা প্রচার করা হচ্ছে। বাট বসরাই মুক্ত, বার্মিজ রুবি এরপর কোনো কাছাকাছি কোনো স্টোন নেই। রিয়েল এলিমেন্ট ডিফারেন্স কাজ, তার মানে বলতে সবাইকে পড়তে হবে যার যেটা লাগবে। যদি কারো বসরাই মুক্ত লাগে বসরাই মুক্ত পড়তে হবে, যদি কারোর মূল স্টোন লাগে সাবস্টোন তাহলে সেটাই পড়তে হবে। তো আমার বক্তব্য হচ্ছে প্রপার কোয়ালিটি ঠিকঠাকভাবে চার্ট বিচার করলে বোঝা যায় যে কার কোন মাইন্স দরকার। কারণ আমি যখন দেখবো একটা স্টোন প্রেসক্রাইব করব, আমার মাথার মধ্যে থাকবে যে বার্মিজ রুবির এই কোয়ালিটিকে এই কোয়ালিটি দিতে হবে, তাহলে সেই মাইন্সটা মেনশন করে দেওয়া উচিত। এবং আপনারা যেখান থেকে কিনবেন সেখানে বলবেন মাইন্সটা কি মেনশন করে দেবেন, না হলে আর ভাবার আছে। এই গ্যারেন্টিটা আমি দিই। কেন স্টোন কথা বলবে, কেন স্টোন কাজ করবে, কারণ আমি জানি যদি আমি যা দিচ্ছি নিজে সেই মাইন্সটা আমি জানি। আমার কাছে ডিফারেন্ট মাইন্সের অ্যাজ এন হোলসেলার আমার কাছে প্রচুর মাইন্সের সব রকম কোয়ালিটির সব রকম স্টোন আমাকে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমি জানি যখন এই মাইন্সটা দিচ্ছি এর ক্ষেত্রে এই চারটা নিয়ে একটা কথা বলবে, কাজ করতে বাধ্য হবে, তাই বলি না হলে মূল্য ফেরত দেবো। দিতে হয় না, লোকে গ্যারেন্টি দিতে পারি এই জন্য। আর প্রাইসের কথা তো আমি প্রত্যেককে বলি সারা ভারতবর্ষ ঘুরে আসুন তারপর আমার কাছে আসুন, বাকিটা আমি বলছি না এখানে, কারণ এটা আমার ওই প্রচারের জায়গা নয়। কিন্তু বক্তব্য হচ্ছে কনফার্মেশনটা আসে তখন, কাজ পায় তখন, আপনাকে বলতে হবে না স্টোন পড়েছি কাজ হচ্ছে না, এটা হয় না কোনোদিনও। আইপিএল এর মরশুমে একটা ক্রিকেটীয় এক্সাম্পল দিয়ে শেষ করি। যখন একজন ব্যাটসম্যান ক্রিকেটীয় পরিভাষায় স্টেপ আউট করে ওভার বাউন্ডারি হাঁকায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই শটটা নেওয়ার পরে ব্যাটসম্যান সেখানেই দাঁড়িয়ে আছে, কোনো রানিং বিটুইন দ্য উইকেট করার প্রয়োজন পড়ছে না, এতটাই কনফিডেন্ট। এক্স্যাক্টলি। সেই কনফিডেন্টটা কোথাও একটা আপনার বক্তব্য স্যার কিন্তু খুঁজে পাওয়া গেল। আপনি রেমেডির ওপরে সেই স্টেপ আউট করার মতো একদম একই ক্রিজে দাঁড়িয়ে থেকে কেন গ্যারান্টিটা দিতে পারেন, লজিকটা কোথায়, সিলেকশনের সেই রহস্যটা কোথায়, আর নিশ্চয়ই আমরা বুঝতে পারবো। জ্যোতিষটা তো ফলিত, তার দেখেছি ফলতে, 21 বছর ধরে ফলতে দেখেছি, তাই যে কনফিডেন্সটা আসে যে এইভাবে কথা বলে স্টোন। নিজের ক্ষেত্রেও জাজ করে দেখেছি। যাই হোক, কথা বলে সময় বড় চোখ রাঙাচ্ছে। কাজেই আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইন্টারেস্টেড তারা তো ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট এগুলো তো নোট ডাউন করেই নিয়েছেন, নতুন করে বলার কিছু নেই। রেগুলারলি অনুষ্ঠান হয়, আজকে মিস করে গেলে কালকে নোট করে নিতে পারবেন, কিন্তু সময় থাকতে যোগাযোগ করবেন, এটা মাথায় রাখবেন। আজকে বিদায়, সময় শেষ আমাদের এই অনুষ্ঠানে। কাজেই আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, নমস্কার।